হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডটা আমাদের 2026 সালের সেকেন্ড এপিসোড। আমরা প্রথম এপিসোড পেরিয়েছি এবং এটা সেকেন্ড এপিসোড। আর সবথেকে বড় বিষয়, এই নতুন বছরে আমি নতুন কিছু করার চিন্তাভাবনায় রয়েছি। অর্থাৎ কিছু আমি করতে চাইছি আর কি, তোমাদের জন্য চাইছি নতুন করে সব কিছু একটা ভালো করে শুরু করতে। সেটা আমি তোমাদেরকে এখন জানাতে চাইছি না, আমি সেটা পরে জানাবো তোমাদেরকে, যখন অর্ধেক কাজ ফুলফিল হয়ে যাবে তখন। আর আজকের এপিসোডে তোমরা শুনবে একটি ঘটনা তোমরা শুনবে। আজকের এপিসোডটা হয়তো অতটা বড় হবে না, ঠিক আছে? কারণ আজকের ঘটনাটা অতটা বড়ও নয়, অতটা ছোটও নয়, একদম মিডল সাইজের ঘটনা যাকে বলে। তবে তোমরা শুনলে অবশ্যই ভয় পাবে, তোমাদের অনেক ভয়ের লাগতে চলেছে, অনেক রোমহর্ষক লাগতে চলেছে। তাই তোমরা চট করে কানে হেডফোনটাকে পরে নাও, লাইক করে দাও আজকের এপিসোডটাকে, কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্যের এপিসোড। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে এরকম ধরনেরই ভৌতিক ঘটনা তোমরা কখনোই মিস না করো। আর তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা কারোর মুখ থেকে যদি তোমরা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, তাহলে সেই ঘটনা পাঠানোর জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে পারো। একদম প্রথমেই তোমরা একটা জিমেল আইডি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। যেভাবে সুবিধা সেইভাবে তোমরা আমাকে ঘটনা পাঠাতে পারো, তোমাদের ঘটনাও এখানে শোনানো হবে। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটা লিখেছেন রাতুল কর্মকার। সে যেরকম করে ঘটনাটা লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। নতুন বছরের তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমার চ্যানেলের সকল সদস্যবৃন্দরাও অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। আমি তোমার চ্যানেলের অনেক পুরনো একজন শ্রোতা। আজ আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠাতে চলেছি, যেই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার এক বন্ধুর কাছ থেকে। সে আমাকে যেরকম করে ঘটনাটি বলেছিল আমি সেরকম করেই তোমার সামনে ঘটনাটিকে তুলে ধরছি। বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। ঘটনাটার নাম হলো শ্যামপুরের রাতের কালো ছায়া। রাত নামলেই শ্যামপুর গ্রামে কালো ছায়ার মতো নিস্তব্ধতা ঢেকে দেয় চারিদিক। পাতার মড়মড় আর ঝিঝির ডাক ছাড়া কিছুই শোনা যায় না সেখানে। কিন্তু সেই নিঝুম রাতে আজ যেন কিছু একটা অশুভ ঘটতে চলেছে। গ্রামের মানুষ যারা সন্ধ্যা হলেই দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ে, আজ সবাই জেগে। কালনীর শাখা নদী সুলিনার তীরে ভিড় জমেছে, কারণ একটা মাথা কাটা মহিলার লাশ ভেসে উঠেছে নাকি জলে। লাশটা দেখে গ্রামের লোকের মুখ শুকিয়ে গেছে। কেউ চিনতেই পারছে না সেই লাশটা কার হতে পারে। হাতে পায়ে কোনো চিহ্ন নেই, শরীরে কাপড়ের টুকরোটাও ছেঁড়া ফাটা। মাথাটা কেউ কেটে ফেলেছে, আর সেই মাথার খোঁজে গ্রামের ছেলে বুড়োরা ছুটেছে চারিদিকে। কেউ কেউ কাঠি দিয়ে লাশের হাত পা নাড়াচাড়া করছে কিনা সেটা দেখছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। রাত গভীর হতে থাকে আর ভিড় বাড়তে থাকে। হঠাৎ খবর ছড়ায় শেখের বাড়ির সুলেখা নিখোঁজ। ভাই জামালের সাথে ঝগড়া করে
রাগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। তারপর থেকে কেউ তাকে দেখেনি। জামাল শেখ লাশের পাশে বসে মরা কান্না কাঁদছে। সকালে ঝগড়ার সময় বলেছিল, যা দূরে গিয়ে মরগা। এখন সেই কথা মনে পড়তেই তার বুকটা ফেটে যাচ্ছে এবং বুক ফেটে যেন চিৎকার বেরিয়ে আসছে। কিন্তু লাশের পরিচয় তখনও নিশ্চিত হয়নি। গ্রামের মাতব্বরা এসে তর্ক শুরু করে। কেউ বলে লাশ দাফন করতে, কেউ বলে জলে ফেলে দিতে, কেউ কেউ জানাজার জন্য বসে থাকে। এর মাঝে হঠাৎ একটা জোরে চিৎকার। সবাই ছুটে যায়, দেখে একটা 12 থেকে 13 বছরের ছেলে মাটিতে পড়ে কাঁপছে। তার পায়ে হোঁচট খেয়েছে একটা মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ যেন লুকিয়ে রেখেছিল। মাথাটা দেখেই সবাই চিনে ফেলে সুলেখার নাকের ফুল। হ্যাঁ, এটা সুলেখারই লাশ। জামাল আর তার আত্মীয়রা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু গ্রামের মাতব্বরদের মধ্যে তর্ক বাড়ে। কেউ বলে মাথা কাটা লাশের জানাজা হয় না, কেউ কোরআন হাদিস টেনে বোঝাতে থাকে। শেষে মসজিদের মৌলানা করিম মৌলা তার ছেলে রহমান মৌলার সাথে ঝগড়া করতে শুরু করে। কোনো মীমাংসা না হওয়ায় 2-3 জন মিলে জানাজা না পড়েই লাশ দাফন করে ফেলে। গ্রামের হেডমাস্টার সবুজ মিয়া এতে উৎসাহ দিয়েছিল। বলে পরদিন সালিশে তাকে দোষী সাব্যস্ত করা হয়। গ্রামে গুজব ছড়ায় সবুজ মিয়ার সাথে সুলেখার নাকি প্রেম ছিল। কয়েকদিন পর আরেক সালিশে রহমান মাওলার নেতৃত্বে সবুজ মিয়াকে এক ঘরে করা হয়। রহমান মাওলা যে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াতে চায়, তার ক্ষমতার ভয়ে কেউ মুখ খোলেনি। সবুজ মিয়া নিরীহ হয়েও গ্রামের লোকের কাছে পরিত্যক্ত হয়ে যায়। শুধু জামাল শেখ তার বন্ধুত্ব বজায় রাখে, তাকে ঘরে খাওয়ায়। এরপর অনেক দিন কেটে যায়। 2 সপ্তাহ পর ফজরের আজান দিতে গিয়ে মসজিদের ইমাম ইসমাইল মিয়া চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সকালে গ্রামবাসী তাকে মসজিদে খুঁজে পায়। জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার কবরের কাছে। সেখানে জারুল গাছের ডালে ঝুলছে করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ। গাছের গোড়ায় তার মাথাটা সযত্নে সাজিয়ে রাখা। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে অনেকে তো বমি করে ফেলে। পুলিশ এসে লাশ নিয়ে যায়। রহমান মাওলা খেপে গিয়ে সবুজ মিয়ার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গ্রামে চিৎকার করে বলে, সবুজ মিয়াই আমার বাপকে মেরেছে। তার লোকজন সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে মারতে থাকে। শেষে অজ্ঞান হয়ে গেলে তাকে স্কুল ঘরে বন্দী করে রাখা হয়। গ্রামে গুজব ছড়ায় যে সুলেখার ভূত নাকি ফিরে এসেছে, কিন্তু রহমানের ভয়ে কেউ মুখ খোলে না। 3 দিন পর ভোরে আরেকটা লাশ, রহমান মাওলার। মাথাটা কাটা, পা দুটো নেই, পাশে হাড়গোড় পড়ে আছে, যেন কিছু একটা তাকে খেয়ে গেছে। পুলিশ এসে জেরা করে, কিন্তু রহমানের ভাই রহিম মাওলা টাকা দিয়ে তাদের বিদায় করে। গ্রামবাসী ভয়ের দিনেও বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে বন্দি রাখা হয়, মারধর চলতেই থাকে। 7 দিন পর আরও 2টো লাশ। গ্রামের 2 মাতব্বর যারা সুলেখার জানাজায় বাধা দিয়েছিল,
একই অবস্থা, মাথা কাটা, শরীর ছিন্ন ভিন্ন। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে যারা সেদিন মাতব্বরদের সাথে গলা মিলিয়েছিল তারা পালিয়ে যায়। পুলিশ এলেও খুনি ধরা পড়ে না। অমাবস্যার সেই কালো রাত, রহিম মাওলা ঘরে ঘুমোচ্ছে। সারাদিন এলাকায় টহল দিয়ে খাসি খেয়ে ক্লান্ত সে। হঠাৎ দরজায় 3টে টোকা। চোখ খুলে দেখে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা লাশ, মাথাহীন, কাফন জড়ানো। ভয় তার গলা শুকিয়ে যায়। লাশটা এগিয়ে আসে, হাতটা তুলে তার মাথার দিকে ধরে। চিৎকার করার আগেই অজ্ঞান হয়ে যায় রহিম। জ্ঞান ফিরলে দেখে চারিদিকে কুয়াশা, দূরে 4টে কাফন জড়ানো লাশ দাঁড়িয়ে। হঠাৎ করে বেতের মার শুরু হয়। মারতে মারতে যখন সে অজ্ঞান প্রায়, তখন মার থামে। সামনে তাকিয়ে দেখে সুলেখা, মাথাটা হাতে ধরা। সে বলে, চিনতে পারছোস? আমি সুলেখা। তোরা আমাকে মেরেছিলি, মাথা কেটেছিলি, এখন আমি ফিরেছি। রহিম কাঁপতে কাঁপতে বলে, মাফ করো আপা। সুলেখা হেসে ওঠে। সেই হাসিতে রক্ত যেন একেবারে জমে যায়। এগিয়ে এসে এক টানে রহিমের মাথা ছিঁড়ে ফেলে। রক্ত গল গল করে বেরোতে শুরু করে। সেই সময় স্কুল ঘরে সবুজ মিয়ার চোখের পানির ঝাপটা পড়ে। সে জেগে ওঠে। সামনে সুলেখা। সে বলে, আমার মুক্তি হয়েছে মাস্টার, তোমাকে শেষবার দেখতে এলাম। ভাত খাইয়ে দিয়ে বলে, তারপর বলে, আমি যাই, আমাকে কিন্তু ভুলে যেও। সবুজ দরজা খুলে দেখে ভোরের আলোয় সুলেখা কবরের দিকে হেঁটে যাচ্ছে। তারপর কেমনভাবে যেন মিলিয়ে যায়। গ্রামে আর কেউ সুলেখার নাম মুখে আনে না, কিন্তু রাত নামলেই শ্যামপুরের একটা কালো ছায়া ঘুরে বেড়ায় বলে গুজব ছড়ায় লোকেরা। দাদা, এই ছিল আমার শোনা একটা ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার খুব ভালো লেগেছে। ভালো লাগলে তুমি অবশ্যই আমাকে জানিও। আর সত্যি, সুলেখার ব্যাপারে এই ধরনের ঘটনা শোনার পর আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, এবং রহিম মাওলার সাথে যেটা হয়েছে একদম সঠিক হয়েছে বলে আমি মনে করি। দর্শকরা কি মনে করে সেটা আমি জানতে চাই। তোমরা প্রত্যেকে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। ধন্যবাদ। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই ঘটনা পাঠানোর জন্য। ঘটনাটা বেশ অসাধারণ একটা ঘটনা ছিল। আর আজকের এপিসোডের এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ঘটনা পাঠাতে হলে ঘটনা পাঠিয়েও ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি এবং ফোন নাম্বারটি রয়েছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে এবং ইমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। যাই হোক, এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন ফাদার অফ CR7 হেটার্স, কমেন্ট করেছেন বিরাজ দাস, কমেন্ট করেছেন সোমনাথ ভট্টাচার্য, সজীব গুরু, কমেন্ট করেছেন অয়ন ব্যানার্জি, জয়দেব কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ, বুবুন ঘোষ কমেন্ট করেছেন প্রতাপ, কমেন্ট করেছেন তন্ময় ফুড ব্লগস, রিকা কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, MD মঞ্জু, সুদেশনা সিনহা রয়, চুমকি ঘোষ, আশিফ ইকবাল কমেন্ট করেছেন গীতা গোস্বামী, কমেন্ট করেছেন সমীর সরকার, আকাশ মণ্ডল, টোটাল ফানি কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন বাবাই, কমেন্ট করেছেন অনুভব। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো, বেশি বেশি করে ঘটনা পাঠাতে থাকো, কারণ আমাদের ঘটনার খুবই দরকার। ঠিক আছে, কারণ দেখতেই পাচ্ছ আজকের এপিসোডটা ছোট টাইপের একটা এপিসোড হলো। আমি তোমাদেরকে বড় এপিসোড দিতে চাই, তবে তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে তো দিতে পারবো না, তাই না?
আমি তো ঘটনা লিখতে পারি না, আমি তো ঘটনা লিখে বানিয়ে বানিয়ে যে বলবো তা তো কখনো সম্ভব নয়, তাই না? তো এটাই আর কি, এটাই রিকোয়েস্ট রইল, তোমরা ভালোবাসা দিতে থাকো, আমাদের পরিবার আরও বড় হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।